এই খামখেয়ালিভাবেই একটা কবিতা ওই দৃষ্টি পত্রিকায় ছাড়লাম, আচ্ছা। সেন্ড করলাম। দেখা গেল যে পরের সপ্তাহে আমার ওই কবিতাটা ছাপা ছাপা হয়ে হয়েছে। আসছে। জি, হুম, হুম। তখন কি আনন্দ! এই আনন্দটা এখনো যদি আমি কম্পেয়ার করি, এতদিন পরে এখন প্রায় কবিতা ছাপা হয়, কিন্তু ওই আগের আনন্দের মতো আর আনন্দ খুঁজে পাই না। জি। তারপরে আমার মনে আছে আমি একটা কবিতা দিয়েছিলাম সিলেটের ডাকে। ওই আচ্ছা। কবিতাটার নাম ছিল প্রত্যাশা। আর এই কবিতাটা ছিল আপনার ওই যুব সমাজ, আমাদের বাংলাদেশ বলুন বিভিন্ন জেলা, যুব সমাজের যে অধঃপতনটা, জি। এটা আমাকে অনেক ভাবাতো। যেমন যুবকরা কি করতেছে, লেখাপড়া ছেড়ে তারা ওই নেশাগ্রস্ত হচ্ছে, অনেক সমাজের যে অনৈতিক কার্যকলাপগুলোর মধ্যে তারা জড়িয়ে পড়তেছে। ওই জিনিসগুলো আমাকে ভাবাতো। ওই সময়কার বিশেষ করে ওই গ্রাম, স্কুল, তারপরে জি, আপনার আড্ডা, ওই সময়কার কোনো কবিতা এখানে আছে, আমাদের একটু শোনাবেন? হ্যাঁ, অবশ্যই শোনাবো। একটু শুনি তো আমরা। হ্যাঁ, আমি আপনাদেরকে আমার একটা কবিতা শোনাই। এখানে একটা কবিতা আছে আমার। জি। তুই এখন কেমন আছিস? তোকে না দেখে আজ অনেক দিন কেটে গেল, তুই এখন কেমন আছিস? একথা 100% সত্যের যোগ্যতা রাখে না, আমার মনের ঘরে প্রতিদিন তুই আছিস। দাড়ি কমার তোয়াক্কা না করে মাছির মতো ব্যান বন করে ননস্টপ কথা বলে যাস। সেই কবে তোর সাথে শেষ দেখা হয়েছিল ঠিক মনে পড়ছে না। ইদানিং আমিও অনেক বদলেছি, পুকুরে আর লাফ দিয়ে নাইতে নামি না, লজ্জায় থেমে যাই। বুঝি লুইকে বিদ্রুপ করে বলবে জুয়ান ছেলের কাণ্ড দেখো। তুইও বুঝি আমার মতো অনেক বদলেছিস, হাফ প্যান্ট পরতে লজ্জা পাস। মনে পড়ে স্কুলে যাবার সময় হাত ধরা দৃশ্য দেখে ভীষণ মাইন্ড করতে তোর বাবা, কারণে অকারণে তোকে খুব শাসাতো। পড়তে গেলে সাফ নিষেধ, শুধু পড়া আর পড়া, খেলতে দিত না। পারুল আপা এখনো কি লুকিয়ে লুকিয়ে তোর মোবাইলের ইনবক্স চেক করেন? সেদিন কিন্তু তোর পাসওয়ার্ডের কথা আমি বলিনি, সে নিজেই কিভাবে জেনেছিল কে জানে। তুই খামোখা আমার প্রতি রাগ করে 3 দিন বুকেছিলি। পুরনো দিনগুলো ভেবে আমি বেশ আছি। আজ আমার সময়গুলো আগের মতো না, মাসের 30 দিন মনে হয় বছরের কাছাকাছি। সময়ের হিংস্র আছরে যদিও জীবন থেকে ঝরে গেছে সুখের পাতা, তথাপি তোর চিঠিগুলো বুক পকেটে রেখে আশা করছি বেশ তুফাই যাবে আমার আগামীকালগুলো। বাহ, চমৎকার! কে সে, আমি জানতে পারি যে কাকে আপনি তুই বলছেন? সত্যি কথা বলতে গেলে এখানে কোনো মানুষকে নির্দিষ্ট না। তুই আচ্ছা। এখন কেমন আছিস, আমি আমার ছেলেবেলার কথা ভেবে ভেবেই লিখেছি। এখানে আমার একটা শৈশব উজ্জ্বলভাবে জেগে উঠেছে। জি। যেমন আমরা শৈশবে পুকুর পাড়ে লাফ দিয়ে নাইতে এই নামতাম। পুকুরটা কি আপনার বাড়ির কাছাকাছি ছিল? বাড়ির পাশেই একটা দিঘি ছিল, আসলে এটা ঠিক পুকুর বলা যায় না, হুম। দিঘি অর্থে দিঘিটা অনেক বড়ই দেখা বড় যায়। হ্যাঁ, দিঘি, সাঁতার জানেন? হ্যাঁ, আমাদের মনে আছে আমরা জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাস আসলে জি। গরমের সিজনে আমরা কোনো কোনো দিন 3 বার গোসল করতাম। তা আমার মনে আছে আমরা লাফ দিয়েই পুকুরে নেমে পানির তো যেতাম। বিল আসবে না, তাই? হ্যাঁ, ওয়াটার বিল নাই। সাঁতার কাটতে নামতাম, তো আমার মা বকুনি দিতেন, জি। বলতেন যে বেশি বেশি গোসল করলে ঠান্ডা লেগে জ্বর যাবে, এসে পড়বে, উঠে হ্যাঁ। আসো। কিন্তু কে শুনে তার কার মারও কথা। খেয়েছেন? হ্যাঁ, অনেক মার তো প্রতিদিন সন্ধ্যার পরে মার মানে শাসনের জন্য একটা সময় বরাদ্দ থাকতো, বিশেষ করে আমার জন্য, যে আমরা ভাই বোন 5 জন, আমি সবার বড়। তো দুষ্টুমির জন্য আমার মনে আছে মা আমাকেই বেশি শাসাতো। তো তারপরে শাসিয়ে বলতেন যে তুমি বড়, তোমাকে দেখি অন্যরা শিখবে, হুম, হুম, তাই অবশ্যই। তোমার প্রতি আমার আমার এখানে একটা মার কবিতা আছে, একটু আপনারা একটু যদি, শুনি, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আপনারা চাইলে আমি পরে শোনাতে পারি। আমার মাকে নিয়ে আমি কবিতা লিখি। আপনার মাকে নিয়ে লিখেছেন নাকি সবার মাকে নিয়ে? আসলে কবির কোনো নির্দিষ্ট বা নিজস্ব কোনো কথা নেই। আমরা কবিতায় যা লিখি এটা মানুষের কথা লিখি, প্রকৃতির কথা লিখি। যেমন একটা কবিতা আমি আজকে লিখলাম, অথচ 10 বছর পর অথবা 10,000 বছর পর আপনি, সময়টা যেহেতু পুরনো চলে গেছে, জি। কিন্তু আপনার বাস্তবটা ওখানেই আপনি বিম্বিত হতে দেখবেন। হুম, হুম, হুম। তো মাকে নিয়ে কবিতাটা লেখা, আমি মনে করি সবার মাই এরকম। এরকম হবে। কবিতার নাম আমাদের মা। বুবুর নালিশের পর মাকে ভীষণ নির্দয় মনে হতো।
পাথরের চেয়ে আর শক্ত ভূমিকায় আমাদের শাসাতে তিনি লৌহ কঠিন প্রতিবাদী কণ্ঠ হতেন। আমাদের কখনো কখনো মনে হতো দুষ্টমির বিপরীতে সন্তান মানুষ করায় যেন আমাদের মা আমরণ প্রতিজ্ঞাবদ্ধ লালচুক। মাঝে মধ্যে পুকুরের উত্তর পার্শ্বে বর্ষি হাতে বসা বাবার একদিনই দৃষ্টির কাছে স্লোগান তুলতাম, আমরা বাবাকে ভালোবাসি। কিন্তু মাঝরাতে যখন কারো ক্রন্দনের শব্দে ঘুম ভাঙত, দেখতাম মা চোখে এক নদী জল নিয়ে যায় নামাজে নত জানু, আমাদের সাফল্য প্রার্থনায়, আমাদের জন্য সাফল্য প্রার্থনা করতেন স্রষ্টার কাছে। বাহ, মা চমৎকার। মানে মার শাসন দেখে মনে হতো না যে ওনারই গর্ভে একদিন জন্ম হয়েছিল আমার। এত কঠিন ছিলেন মা শৈশবে। কিন্তু সেটা তো আমাদের ভালোর জন্যই। প্রথমে বুঝতে পারতাম না, এখন বোঝা যায় কেন করেছেন। এখন বুঝতে পারি আসলে মাদেরকে এভাবেই হতে হয়, এভাবেই হতে হয়। কেউ চায় না তার সন্তানটা নষ্ট হয়ে যাক, খারাপ পথে চলে যাক। জি, এই জন্য সে আগলে রাখতে চায়, তাকে পরামর্শ, ভালো পরামর্শ দেয়। কিন্তু সন্তানেরা কিন্তু সবসময় নেগলেক্ট করে পিতামাতার যে শাসন। হ্যাঁ, পিতামাতার শাসন অনেক ক্ষেত্রে আমরা মানি না। আমি আমার শৈশবের কথা আমি আমার কথা বলতেছি। যখন আমি ছোট ছিলাম, সত্যি বলতে গেলে কি মাঝে মাঝে মনে হতো আমি কি সত্যি তাদের ছেলে মেয়ে, আমরা কি সত্যি তাদের ছেলে, তাই মনে হতো। কিন্তু বাবা মাই কিন্তু প্রথম আমাদেরকে শিক্ষা দেয় কোনটা ভালো এবং কোনটা মন্দ। যেমন এখানে দেখেন, আমরা যদি কোরআন হাদিসের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি, আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, খুব হিদনুল উম্মাহাত। একটা সন্তানের প্রথম শিক্ষাঙ্গন হচ্ছে তার মায়ের কোল। আমরা স্কুলে যা কিছু শিখি এটা তো হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিভাবে একটা ঘর থেকে আমাদের শিক্ষা শুরু, কিভাবে একটা ভালো জব পাওয়া যায়, জীবনটা কিভাবে সুন্দর। কিন্তু মানুষের সাথে যে ব্যবহারটা, এটা অনেক ক্ষেত্রে আমরা পাঠ্যপুস্তকে পাই না। ওইটা হচ্ছে পারিবারিক শিক্ষা, ঘর থেকে শিখতে হয়। তারপরে আপনি বিলেতে আসলেন কবে? বিলেতে কবে আসলাম? আমি আসলাম 2005-এ। 2005-এ আমার আম্মু, আমরা ভাই বোন আসলাম। কিন্তু আমাদের পারিবারিক সূত্রে আমার দাদা ছিলেন এদেশের ব্রিটিশ, ওখানেই উনি মারা গেছেন। সেই সূত্র ধরে আমাদের বাবা আসলেন, চাচা আসলেন, ওনাদের ফ্যামিলিরা আসলো। কিন্তু যখন বাবার ট্রেন আসলো, আমার বাবা যখন আমাদের নিয়ে আসতে চাইলেন, তখন বাবা রাজি হলেন না। উনি চাইলেন না যে এই আগ্রাসী সংস্কৃতির সাথে আমার ছেলেমেয়ের পরিচয় হোক, এই যে এনভায়রনমেন্টটা, ওইটা ওনার ভালো লাগতো না। হয়তো এমনও হতে পারে যে তখনকার সময় বাঙালিরা তেমন ছিলেন না এদেশে, তো বাবা ভালো লাগতো না ওনার ইচ্ছে ছিল আমরা যেন দেশেই বড় হই, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্যটাই যেন আমরা ধরে রাখি, ওখানেই আমাদের মানে। তো আপনার খারাপ লাগেনি দেশ থেকে ওই সেই পুকুর ফেলে আসতে, সেই গ্রামের বন্ধুদের ছেড়ে আসতে? খারাপ লাগেনি সেটা বললে অতীতের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। আমার এখনো খারাপ লাগে, এখনো লাগে। আসলে বিশেষ করে বাংলাদেশ যে জিনিসটা, জি, এটা তো আমরা অনেক সময় মুখে উচ্চারণ করি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু এই শব্দটা উচ্চারণের সাথে সাথে অন্তরের মধ্যে যে একটা ফিলিং সৃষ্টি হয়, ক্রিয়া হয় ভেতরে, হ্যাঁ, এইটা কিন্তু বাঙালি ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। আমরা সেটা অনুভব করি বলেই হয়তো বর্ণের সাথে আমার এত সখ্যতা, শব্দের সাথে এত সখ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশকে কেন্দ্র করেই আমি কবিতা লিখতেছি, আর এই কবিতা লিখি বাংলাদেশকে ভালোবাসি বলেই আজ 52 বাজার 53 গলি, এত দূর আসার পরেও ব্রিটেনে আমরা বাংলাদেশের কথা বলতেছি। তাহলে আপনি মানে প্রেরণা বলতে আপনার যে কবিতা লেখার প্রতি আগ্রহটা জন্মালো, সেটা কিসের জন্য, কিভাবে জন্মালো? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আচ্ছা। তো আর আমার মায়ের নাম জ্যোৎস্না ছিল। বাহ। আমি যখনই শুনতাম আমার মার ডাক নাম ধরে আমার নানারা ডাকতেছেন, মামা ডাকতেছেন জ্যোৎস্না, শব্দটার মধ্যে একই রকম একটা মায়া সৃষ্টি হতো আমার। তো ছোটবেলায় এত সহজে বুঝতাম না জ্যোৎস্না শব্দটির অর্থ কি। যখন বড় হলাম, জ্যোৎস্না একটা পূর্ণিমা, একটা চাঁদ, একটা রাতের অন্ধকারকে দূর করার জন্য চাঁদ কিভাবে আলোকিত দেয়, নক্ষত্রটা কিরকম সাজিয়ে রাখে পৃথিবীটাকে, আলো ছড়ায়। আমাদের মাও ছিলেন আমাদের পরিবারে একটা আলো ছড়ানোর মতো। তো এই মায়ের যে জ্যোৎস্না, একজনের নাম আর আরেকজনের পরিচয়, আমার বাবার যে মুক্তিযোদ্ধা, এই জিনিসটাই আমাকে প্রেরণা দিত। আমি কবিতা লিখতাম। আমি স্বাধীনতা দেখিনি,
কিন্তু আমার বাবার চোখের দিকে তাকালে মুক্তিযুদ্ধটা আমার কাছে আর গোপন থাকতো না, আচ্ছা। ইতিহাসটা আমার চোখে বেশি উঠত। হুম হুম। আমি দেখতে পারতাম 1971 সালে বাংলাদেশের মানুষেরা মাটিকে ভালোবাসে, মাকে ভালোবেসে কিরকম জীবন উৎসর্গ বিসর্জন করেছে। দিয়েছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে আর কোনো ইতিহাস এরকম নেই না না। যে নিজের মাতৃভূমিকে ভালোবেসে স্বেচ্ছায় জীবন দেওয়ার মতো যদি কোনো দেশ ইতিহাস রচনা করে থাকে, তাহলে আমি বলবো সেটা আমাদের বাংলাদেশ। তো আমার এই বাবার মুক্তিযোদ্ধা, মায়ের নাম, আমার এই যে গ্রামীণ যে আলো চাই, আমাদের যে গ্রামের কথা উঠে আসছিল আগে, আমি বলিনি, আমাদের গ্রামটা একটা নদীর পাড়ে অবস্থিত। কোন নদী সেটা? এই নদীটার নাম হচ্ছে বড়বাগা নদী। আচ্ছা। ওই নদীর পাড়েই আমাদের জালালপুর যে ইউনিয়ন, ওই ইউনিয়নটা অবস্থিত। এই যে নদী, ছোটবেলা পায়ে হেঁটে স্কুলে যেতাম, মাদ্রাসায় যেতাম, বন্ধুদের সাথে খেলতে যেতাম মাঠে। তো ওই যে প্রাকৃতিক একটা টান, গ্রামীণ একটা প্রতিচ্ছবি, জি। ওইগুলো আমাকে প্রেরণা দিত। আমাকে প্রেরণা দিত আমার বন্ধু বান্ধবেরা। আমার কবিতা যখন ছাপা হতো পত্রিকায়, আমি নিজে ওই খবরটা পৌঁছে দেওয়ার আগে আমার বন্ধুরা আমার কাছে খবর নিয়ে নিয়ে আসতো। আসতো। আমার মনে আছে একদিন আমি ক্লাসে বসেছি, তখন আমি ক্লাস 7-এ পড়তাম বোধহয়। আমার একটা বন্ধু আছে মাহফুজুল হাসান মিল্লাত, ও এদেশে থাকে, মিল্লাত এই বার্মিংহামে থাকে। আচ্ছা। তা আমি ক্লাস করতেছি, ও বোর্ডিং এ থাকতো। হ্যাঁ, ও হ্যাঁ। জালালপুরের না, ও কামাল ওই সিলেটের অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে আসছিল, অন্য একটা জায়গা থেকে আসছিল, কামালপুর বাজার ওর গ্রাম ছিল। তো আমি ক্লাস করতেছি, তো ও বোর্ডিং থেকে দৌড়ে আসতেছে, একটা পত্রিকা হাতে ছিল আর। তো আমাকে ইশারা দিয়ে কি যেন বলতেছে। তো ক্লাসে তো টিচার ছিলেন, আমি এতটা মনোযোগ দিতে পারতেছি না। তারপরে আমি বলতেছি, আমি তোমার পরে শুনছি, এখন ক্লাসে টিচার। কিন্তু কে আর শুনে? ও কি যেন একটা বলতে চাচ্ছে। আমি আর ক্লাসে থাকতে পারলাম না। আমি একটা এক্সকিউজেস মেকআপ করে গেলাম বাইরে, গিয়ে বললাম, কি আমাকে ডিস্টার্ব করতেছিস কেন? তো বলে যে, তুই কি সিলেটে ডাকে কোনো পত্রিকা ছেড়েছিলি, কবিতা ছেড়েছিলি? আমি বললাম, হ্যাঁ। ও বলে, তোর একটা কবিতা বেরোইছে। আমি বললাম, কোথায়, আমারে দে। ও বলে, না এখন দেয়া যাবে না, আগে বলে আমাকে খাওয়াবি কি। তো এই যে একটা স্মৃতি, সেই। এই আনন্দ, এটা আসলে এখনো বাবায়। অনেক আগে শৈশব ফেলে এসেছি, ক্লাস জীবন, স্কুল জীবন, এটা ফেলে এসেছি, কিন্তু এখনো সেই স্মৃতিগুলো পুরোপুরি জীবন্ত, অন্তরের বুঝতে মধ্যে পেরেছি। একটা জীবন্ত স্ট্রাকচার। আমি বুঝতে পেরেছি যে আপনার এগুলা আপনাকে প্রভাব ফেলে। আর মানে কবিতা যখন আপনি লিখতে যান, জি, তখন আপনার কবিতার বিষয়বস্তুগুলা কি রকম থাকে? যেমন বিষয়বস্তু নির্বাচনের ব্যাপারে আপনি কোন দিকটা বেশি প্রাধান্য দেন? আসলে অনেকে অনেকভাবে এই প্রশ্নের উত্তরটা দিয়ে থাকেন, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, কবিতা আসলে বানানোর বিষয় না, না। কবিতা লেখার বিষয় না। কবিতা আসে, হুম হুম। কোথায় থেকে আসে? যখন আমি কবিতা লিখি, তখন আমি আর আমার স্রষ্টা বুঝতে পারি। কিন্তু একবার এই কবিতাটা লেখা হওয়ার পরে, এটা কোথায় উৎপত্তি হয়েছিল, আমি কখন লিখেছিলাম, হুম হুম। সত্যি বলতে গেলে সেই সময়টা আমার মনে থাকে না। তো কবিতার কোনো কবি কোনো নির্দিষ্ট বিষয়কে নির্দিষ্ট করে কবিতা লিখতে পারেন না। আমার ক্ষেত্রে হয় না, হয়তো অন্যদের ক্ষেত্রে হতে পারে। কবিতা অটোমেটিকলি মাথায় আসে। এই যে যেমন, সাম্প্রতিক যে বিষয়গুলো আছে হ্যাঁ, এগুলা যেমন নিয়ে। দেখেন, আমি বলি, অনেক সময় এরকম আছে, একটা কবিতার 2 লাইন লিখতে গেলে আমাকে অনেক ভাবতে হয়েছে, অনেক চেষ্টা করার পরে দেখা যায় আমি কবিতা লিখতে পারতেছি না। অথচ দেখা যায় আমি যখন ড্রাইভিং করতেছি, সাইকেল চালাচ্ছি, বিকেলে খেলতে গিয়েছি, অথবা বাসায় আম্মুর সাথে বসে কথা বলতেছি, টেলিভিশন দেখতেছি, আমার মাথায় কবিতা আসতেছে। জি জি। রাতে যখন শুইতে গেলাম, বালিশে মাথা রেখেছি ঘুমানোর জন্য, কিন্তু মাথায় আমার কবিতা আসতেছে। বর্তমান যে বিশ্বের যে প্রেক্ষাপট, এই বিষয়ে কোনো কবিতা আপনার বর্তমান বিশ্ব আমাকে বাবায়। যে এরকম কোনো আমাদের কবিতা এই আছে কি শুধুমাত্র এমন? বাংলাদেশ না, বিশ্বের যেমন অনেক নিপীড়িত মানুষ আছেন, বিশেষ করে আমাদের যে বিষয়টা আমাদেরকে খুব বেশি, মানে চোখে হাত